আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। ৭১-এ মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন। অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এর আগে আপিলের উপর শুনানি শেষে ৮ মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ ধার্য করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। এই আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা। এদিকে আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এছাড়া সচিবালয়ের চারদিকে জনসমাগম না করার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দফতরে কার্যকর্ম বন্ধ রেখে সোমবার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে তারা। জারিকৃত অধ্যাদেশ বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। আন্দোলনরত কর্মচারীদের অভিযোগ ৪.৫ দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে এই অধ্যাদেশটি করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। পরে রবিবার রাতে জারি হয় অধ্যাদেশটি। সংস্কার কার্যক্রমের পথে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়, প্রতিযোগী। সোমবার চট্টগ্রাম উত্তর জেলাগুলোর পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে হুমকি ধমকি দিচ্ছে। সংস্কার কার্যক্রম নিয়ে আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। তা না করে সরকারকে জিম্মি করে সংস্কার কার্যক্রমে বাধা দিলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির কার্যক্রম বাড়বে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে নীলফামারীর ডোমারে সার্জিস আলম স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে এক পথসভায় জানান, এখান থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। জেলার ৬ উপজেলা ও নীলফামারী সদরে লিফলেট বিতরণ পথসভা করেন সার্জিস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণকে নির্বাচনমুখী করতে হবে, তাদেরকে সাথে নিয়ে করতে হবে নিরাপদ ভোটের আয়োজন। কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় কমিশন সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি জানান প্রধান উপদেষ্টাকে। সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। গত ১৯ মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। এ সময় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেগুলো রোধ ও মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রয়োজন নির্দেশনা দেন তিনি। সরকার প্রধান বলেন, এত বড় অভ্যুত্থানের পর যে বাংলাদেশ পাওয়া গেছে, এটা যেন আগে সেই বাংলাদেশই রয়ে না যায়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। ১ বছরের ব্যবধানে কোরবানির পশুর চাহিদা উৎপাদন কমেছে সিলেট বিভাগে। গোখাদ্যের দাম বাড়াকে দায়ী করছেন পশু ব্যবসায়ীরা। প্রতিবারের মতো এবারও প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসা নিয়ে লোকসানের আশঙ্কা স্থানীয় খামারিদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
ঈদুল আজহা উপলক্ষে সিলেটের 4 জেলার ছোট বড় খামারগুলোতে 3 লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ দিয়েই এবছরও স্থানীয়দের চাহিদা মেটানো সম্ভব। খামারিরা জানান, গেল বছরের চেয়ে এবছর গোখাদ্যের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। এতে খরচ বেড়েছে পশুপালনে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে এবং সিলেটের বাইরে থেকে গরু প্রবেশ করলে লোকসানের পড়তে হবে তাদের। জাউ, ভুট্টার গুঁড়া, খোল, তারপরে ভুসি, এগুলো গুড়, এগুলো আমরা সব কোনো মেডিসিন ব্যবহার করি না। এগুলো সব দেশি খাদ্য। আমরা এগুলো খাবার তৈরি করি এবং এদের এই জাউটা ব্যবহার করে এদের মাংসটা টাইট থাকে। সরকারের কাছে আবেদন জানাই, আর যদি বিদেশি গরু আইয়া পড়ে যে আমরা দেশি গরু আমরা বেশিয়া আমরা কষ্ট করিয়া লাভবান হইতে পারতাম না। হঠাৎ করে বেশি গরু যদি চলে আসে, অবৈধ উপায়ে ঢুকে যায়, তখন হঠাৎ করে মার্কেটটা ফল করে। এই ফল করলেই তখন এই ছোট ছোট খামারি যারা বা আমরা যারা করছি, আমাদেরও যারা প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আমরা তখন মাইটটা খেয়ে যাই। খোল সিটা খাওয়াইছি আমরা, কোনো জাত ইয়া খাওয়াইছি না। আর আমরা গরু আছে কলতায় সর্বমোট 60টা বেশি। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় খামারিরা দাম না ছাড়লে বাইরের জেলা থেকে কোরবানির পশু কিনতে বাধ্য হবেন তারা। দুটা গরু পছন্দ লাগায় মোটামুটি, আর বিচারার লগে একটা সম্পর্ক হয়েছে, আর লাগি আমার দামর বাই চাইছি না, আমরা কিনে লাইছি। তবে ঈদের হাটে পশুর সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ষাঁড়, বলদ এবং গাভী এটা হলো ৬৭,৩৪৩টা, এর সাথে মহিষ ৩,৪০২ এবং ছাগল হইল ২৪,৪৫৯ এবং ভেড়া হইল ৭,০১৫ এবং অন্যান্য ৫৯, সব মিলাই হলো ১,০২,২৭৮ এবং আমাদের চাহিদা হইল ৮৩,৫৪১টা। উদ্বৃত্ত আছে, আমরা এই পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে ২৮,৭৩৭টা। ঈদ সামনে রেখে জেলার হাটগুলো জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।